জানাচ্ছি TVN24 আয়োজিত ঈদের বিশেষ অনুষ্ঠান পাঁচ ফোড়নে। পাঁচ ফোড়ন 5 পর্বের 5টি অনুষ্ঠান। প্রতিটি পর্বকে আমরা একটি থিমের উপর দাঁড় করানোর চেষ্টা করেছি। আমাদের আজকের থিম উৎসব। আসুন আমাদের এই উৎসব পর্বের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার বাঁদিকে আছেন আমার স্ত্রী মুক্তি জহির, আমাদের বাঁদিকে আছেন বাচিক শিল্পী নজরুল কবির এবং তার স্ত্রী নুসরাত কবির, আমাদের ডান দিকে আছেন শিল্পী জীবন বিশ্বাস এবং তার স্ত্রী সাবিনা হাই উর্বি, এবং আমাদের একেবারে ডানে আছে জীবন বিশ্বাস এবং সাবিনা হাই উর্বির একমাত্র কন্যা উদিতা তন্নি। তন্নি আজকে মন্দিরা বাজাবে। এবং পেছনে আছে আমাদের দীপ্ত রায়। দীপ্ত রায় আজকে তবলা বাজিয়ে আমাদের সহযোগিতা করবে আমাদের সঙ্গীতে। প্রিয় দর্শক, 1 মাস রোজা রাখার পর আমরা ছাদে কিংবা উঁচু কোনো স্থানে গিয়ে দাঁড়াই ঈদের চাঁদ দেখার জন্যে, কিন্তু আকাশ যদি মেঘলা থাকে, আমরা যদি শিশু চাঁদের মুখ দেখতে না পাই, তখন আমরা উৎকর্ণ হই টেলিভিশনে কিংবা রেডিওতে সেই গানটি শোনার জন্য, যে গান শুনলেই আমরা বুঝে ফেলি চাঁদ উঠেছে, কাল ঈদ হবে। সেই কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ওমন রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। চলুন আমরা এই গানটি জীবন বিশ্বাসের নেতৃত্বে আমরা সবাই মিলে গাই এবং এর মধ্য দিয়ে আজকের পাঁচ ফোড়ন অনুষ্ঠান শুরু করি। জীবনদা, আপনার নেতৃত্বে আমরা এই গানটি শুনব। অবশ্যই। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। এই গানটি সম্পর্কে একটু বলতে চাই আমি। আমাদের জাতীয় কবি এবং অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই গানটি লিখে প্রথম রেকর্ড করিয়েছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে। তখন কাজী নজরুল ইসলাম মাত্র 4টি প্যারা লিখেছিলেন, তার সঙ্গে পরবর্তীতে 2টি প্যারা যোগ করা হয়। তো আমরা আজকে প্রথম 3টি প্যারা সবাই মিলে গাইব, সবার পরিচিত গান।
শুনি দেখি টেলিভিশন এবং শুনিও যে এই গানটি অনেক মডার্নাইজ করা হয়েছে, অনেক রকমের ইকুইপমেন্ট দিয়ে গাওয়া হয়। তো আজকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে শুধু হারমোনিয়াম, তবলা এবং মন্দিরা দিয়ে গানটি করবেন। শুধু এই গানটি না, আজকে আপনি আমাদের আরো অনেক গান শোনাবেন এবং সব গানের আয়োজনটি এই অবশ্যই একেবারে বেসিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। এটাকে কি আমরা অর্গানিক গান বলতে পারি? অবশ্যই অবশ্যই জহির ভাই, আপনি এটাকে অবশ্যই অর্গানিক বলবেন। আমরা সবসময় গান শুনি, সিডিতে শুনি, আমরা ইদানিংকালে আইফোনে শুনি, এবং অবশ্যই অন্য অনেক ইকুইপমেন্ট আছে। কিন্তু এই যে সেট আপ আপনি যেটি করেছেন, হারমোনিয়াম, তবলা এবং মন্দিরা, এটি হচ্ছে আমাদের মূল যন্ত্র এবং একটি গানকে শত শত বছর ধরে চলছে। আজকে আমাদের এই ঈদের দিনে সমস্ত দর্শককে আমরা অর্গানিক গান শোনাতে চাই। আসলে অর্গানিকের খুব ডিমান্ড কিন্তু অবশ্যই অবশ্যই। এই আমেরিকাতে, নিউ ইয়র্কে যেখানে যাই আমরা দেখি যে সবজির দাম যেটা $2 পাউন্ড, ওইটার শুধু অর্গানিক কথাটি থাকলে ওটা $3 অর্গানিক থাকলে ওটার দাম ডবল হয়। কাজেই সমস্ত দর্শককে বলবো আজকে যে গানটি শুনবেন, যে গানগুলো, এগুলোর দাম অনেক বেশি। অনেক ধন্যবাদ। আমরা আমাদের বাচিক শিল্পী নজরুল কবির এখানে আছেন, তো আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে একটি কবিতা শুনি। এবার গান শুনলাম, আমরা আপনার কাছ থেকে কবিতা শুনি। আমি প্রথমেই ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আজকের এই পরিকল্পনা যিনি করেছেন অনুষ্ঠানের। আমরা সচরাচর একা একা আমরা আবৃত্তিকার অথবা সঙ্গীত শিল্পী তারা করি। আজকে এর বিশেষত্ব হচ্ছে আমরা সবাই সস্ত্রীক এখানে এসেছি, উপস্থাপক সহ। সেই জন্য আমি ধন্যবাদ দিতে যাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাচিং করে ড্রেস পরেছেন, চেষ্টা করেছি। তো আমার মনে হয় শুধু আমি নয়, সবাই তাই চেষ্টা করেছি। তো আমার মনে হয় আমরা কবিতার যে আমাকে একটা বিষয় দিয়েছেন আজকে করার জন্য, আমি প্রধান কাজ, কিন্তু ঈদের দিন সচরাচর যেভাবে করা হয় সেটি ভালো লাগবে কিনা সেজন্য আমি চিন্তা করেছি আজকে একটু অন্য টাইপের কবিতা বাছাই করেছি, স্যাটায়ার ধর্মী। তো সেটা আমি একটা প্রথমে পড়তে চাই। পূর্ণেন্দু পত্রীর হালুম। মাথায় মুকুটটা পরিয়ে দিতে রাজা হয়ে গেলেন তিনি, আর সিংহাসনে পাছা রেখেই হাঁক ছাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটল ঘুটঘুটি বনে হরিণের মাংস শেখতে, সেনাপতিরা ছুটল খলখলে সমুদ্রে ফিশ ফ্রাইয়ের খোঁজে, কোতোয়ালরা ছুটল হাটে বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে, বরকন্দাজেরা ক্ষেত খামার লন্ড ভন্ড করে বানালো ফ্রুট সালাদ। রাজা সারলেন ব্রেকফাস্ট। তারপরে সিংহদুয়ারে বেজে উঠল 7 মণ সোনার ঘণ্টা। এবার রাজদরবার। আর সমুদ্র হিমাচলের ন্যান্টো আদন্যান্টো জন্তু জানোয়ারের ঝাঁক পিলপিলিয়ে জড়ো হলো রাজ চত্বরে। মন্ত্রী জানালো, প্রভু, জনতা হাজির, ওরা প্রসাদ পেতে চায় আপনার অমৃত ভাষণের। অমনি উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে ঈশানে নৈঋতে, আকাশে বাতাসে হাড়ে মাংসে পেটে পাজারে, গাছে পাতায় শিশিরে শ্মশানে, ধুলোয় ধোঁয়ায় কুয়াশায় গর্জন করে উঠল 750 অ্যাম্প্লিফায়ার। হালুম। ওয়াও! এলিন ভাবি, মানে নুসরাত ভাবি, আপনার তো ডাক নাম এলিন, তাই না? আমরা এলিন ভাবি বলি। তো নজরুল ভাইয়ের কবিতা শোনার জন্য আমরা সবসময় উদ্গ্রীব থাকি। চমৎকার ভরাট কণ্ঠ, চমৎকার আবৃত্তি করেন। আপনিও কি উদ্গ্রীব থাকেন নাকি আপনি বিরক্ত হয়ে যান শুনতে শুনতে? বিষয়টা কি? সত্যি আমি অভ্যস্ত হয়ে গেছেন। তো আজকে ঈদের দিন সকাল শুরু হলো কিভাবে? একটি রোমান্টিক কবিতা শোনালেন আপনাকে নাকি কিভাবে শুরু হলো? সকালে, হ্যাঁ সকালে ঈদের শুভেচ্ছা, কিন্তু সকালে তো আবৃত্তি দিয়ে শুরু হয় না, অন্যান্য বিষয় থাকে, নামাজ পড়া, নাস্তা, ব্যস্ততা থাকে। হ্যাঁ, আর বাইরে যেটা হয় সেটা তো আর ঘরে হয় না, সেটাই। না আসলে কি নজরুল ভাই খুব চমৎকার আবৃত্তি করেছেন, নিঃসন্দেহে খুবই ভালো আবৃত্তি, কিন্তু ঘরে ওই যেটি হয় দিনটি শুরু হবে না, আসলে অন্য জিনিস ঘটে। আমার যখন আবৃত্তি থাকে তার আগের দিন বা ওই দিন বিশেষ করে ও জানে যে আমি কথা বলা বন্ধ করে দিই, কারণ গলার একটা সুরেলা যে ব্যাপারটা থাকে গানের ক্ষেত্রে, যেরকম আমরা গলা সাধেন, আবৃত্তির ক্ষেত্রে আমার মনে হয় সেটা মেনটেন করতে হলে কিছু প্রস্তুতি দরকার। তো আমরা সবসময় হারমোনিয়ামে থাকি না, তো আমরা সকালে উঠে যদি চিৎকার করি, অন্য স্কেলে কথা বলি, আজে বাজে অন্য কিছু যদি এসে যায়, যখন স্বাভাবিকভাবে কথা বলি না, সেই জন্য সেদিন আমি বন্ধ রাখি কথা, বেসুরো গলায় কথা বলতে। অত প্রথমে শুরু করে দিই একটা কবিতার লাইন। আজকে আমাদের এখানে দুজন প্রতিষ্ঠিত পারফর্মার, একজন আপনি আবৃত্তি শিল্পী, একজন জীবন বিশ্বাস হচ্ছে সঙ্গীত শিল্পী। আমরা এই দুইজনের কাছ থেকে তো গান আবৃত্তি শুনবই, অন্যরা যারা আছেন
তাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই আজকে ঈদের দিনে। আচ্ছা, এই মাঝে জহির ভাই আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করি যে আমরা এই কাজী জহিরুল ইসলাম আজকের আমাদের যিনি উপস্থাপক, তার সম্পর্কে দুটি কথা বলতেই হয়। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কাজী জহিরুল ইসলাম সম্পর্কে কে কতটুকু জানি সেটি হয়তো পুরোপুরি আমাদের তার সম্পর্কে জানার অধিকার আছে, কিন্তু হয়তো জানি না। আমি একটু বলে নেই, আজকের এই ঈদের অনুষ্ঠানে এটি চমৎকার একটি অনুষ্ঠান নিঃসন্দেহে। কাজী জহিরুল ইসলাম অত্যন্ত প্রতিষ্ঠিত একজন কবি, আমার প্রিয় কবি। আমি বলতে খুব সম্মানিত বোধ করছি। বিশেষ করে প্রবাসে আমি বলবো, দীর্ঘ বছর, দীর্ঘদিন, দীর্ঘ দশক এখানে আমি আছি। প্রবাসে কবিতার চর্চা করা অবশ্যই খুব সহজ নয়, কিন্তু সারা জীবন উনি 50 পার করলেন, কবিতা চর্চা করেছেন, খুব চমৎকার কবিতা লেখেন। ওনার জহির ভাই আপনার কয়টি বই প্রকাশিত হয়েছে? 41টি সম্ভবত। উনি আমি বলবো সব্যসাচী লেখক। কবিতা অনেক কবিতার নামে বলতে পারি, একটি কবিতা বলতেই হবে আমার, এটি ওনার আমি বলি সিগনেচার কবিতা, সেটি হচ্ছে বাড়ি আছো নামে কবিতাটি। এর বাইরে ভ্রমণ বৃত্তান্ত নিয়ে উনি বই লিখেছেন, চমৎকার তার গদ্য লেখনী। অবশ্যই আমি দর্শকদেরকে আহ্বান জানাবো আপনারা কাজী জহিরুল ইসলামের বই কালেক্ট করবেন। কিন্তু আজকে আমি সে বিজ্ঞাপনের দিকে যাব না, কিন্তু জহির ভাই চমৎকার আবৃত্তি করেন এবং একই সঙ্গে উনি জারি সারি করেন। তো আমাদের এই নেক্সট 5 দিনে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আবৃত্তিও করবেন যেভাবে সুবিধা হয় আপনার, এবং মাঝে পুঁথি পড়া সেটি আপনি করবেন, জারি সারি নয়, পুঁথি পড়া। অনেক ধন্যবাদ, অনেক বিজ্ঞাপন হয়ে গেল আমার। তো ঠিক আছে, আমি চেষ্টা করব আমি হয়তো আমার লেখা 2-1টি কবিতা পড়ে শোনাতে চেষ্টা করব। আর পুঁথি পাঠ আমি সেদিন ফান করে মাঝে মাঝে একটু শুনিয়েছিলাম, সেটা আমি হানিফ সংকেতের কোন একটি ইত্যাদি বা কোন একটি অনুষ্ঠানে একবার শুনেছিলাম সেই ছেলেবেলা, সেটি এখনো মনে আছে। মানে সচরাচর তো আপনি সবাই সম্পর্কে বলেন, এবং আজকে আমরা চাই আপনি অন্য কিছু করুন, আমরাই আপনাকে আপনার অন্যান্য বিষয়গুলো কোনো এক সময় এখন না, কোনো এক সময় হয়তো আমরা 5 দিন করছি, তো 5 দিনে আপনি আজকে করুন বা আগামী দিন করুন, তারপর দিন করুন, কিন্তু আপনার আমরা অন্য কিছু শুনতে চাই। কবিতা অবশ্যই আমরা শুনতে চাই, আপনার লেখা কবিতা অবশ্যই। ঠিক আছে, আমার লেখা কবিতা আমি শোনাবো। আমরা এলিন ভাবি চুপচাপ বসে আছে, দেখি এলিন ভাবি আমাদের কি জহির শোনায়। ভাই, আমি এর মধ্যে একটু জহির ভাই সম্বন্ধে বলা হলো, তো এবার একটি সুযোগ এসেছে, যেহেতু সস্তিক আছেন, তো আমি মুক্তি ভাবির কাছ থেকেও আজকে কি শুনবো সেটাও একটু জানতে চাচ্ছি, কারণ আমি জানি উনি চমৎকার গান করেন। চমৎকার গান। আমিও অনুরোধ রাখবো আপনিও কিছু করে শোনাবেন, কারণ প্রত্যেকেই যদি অংশগ্রহণ করি তাহলে আমাদের এই আজকের আয়োজনটা মোটামুটি আনন্দদায়ক হয়ে উঠবে। চেষ্টা করবো আমরা সবাই। আমি একটু বলি জহির ভাই, আপনাকে ইন্টারাপ্ট করা হচ্ছে, আপনি উপস্থাপক বা আমরা সবাই দায়িত্ব থেকে আমি কিছুটা বলছি, সবাই মিলে আমরা আড্ডা দিই, সেটি আমরা সবাই গান করলাম, কিছু কথা শুনলাম, চমৎকার আবৃত্তি শুনলাম নজরুল ভাইয়ের কাছ থেকে। আমরা এবারে মুক্তি ভাবের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। আমরা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি যদি তুমি শোনাও। আমি তো শিল্পী না, আমি তো গাইতে পারবো না। ভাবি তাও একটু আজকে করেন ঈদের আনন্দে। ঈদের আনন্দে আমি করতে পারি, আমি গুনগুন করে বাথরুম সিঙ্গার। এখন আপনারা যদি বিরক্ত না হয়ে এখান থেকে চলে না যান, ওই গানটা করেন না, চাঁদের হাসি। ভালোই লাগবে, শুনেছি আপনার গান, আপনার কণ্ঠে বহুবার আমি শুনেছি, চমৎকার করেন কিন্তু আপনি। চাঁদের হাসি। আচ্ছা, জীবনদা বলছেন আপনি কি আবার হারমোনিয়াম বাজাবেন? তাহলে তো আমাকে দৌড় দিতে হবে এখান থেকে। যদি বলেন আমি শুরুটা করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি হেল্প করেন আমাকে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উঠলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
আসে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে। চমৎকার চমৎকার গলা। আমরা কি পুরো গানটা শুনলাম না অর্ধেক শুনলাম? আমরা অর্ধেক শুনলাম। শুনলেও ভালো লাগতো। না আমি পুরোটা গাওয়ার সাহস আর করলাম না। তো আমি আসলে একটা কথা আমার মনে এসে গিয়েছিল যে যখন আপনারা সবাই এলিন ভাবি এবং নজরুল কবির ভাইকে ধরছিলেন যে কবিতা শুনে ওনার সকাল মানে কবিতা আবৃত্তি শুনে ওনার সকাল শুরু হয় কিনা, আমি এই কথাটা বলার লোভ সামলাতে পারলাম না যে ওনার না হোক কিন্তু আমার অনেক দিন কবিতা শুনে সকাল হয় এবং ঘুমাতে যাওয়ার আগে কবিতা শোনা হয়। কে শোনান? অবশ্যই যিনি লেখেন। তা উল্টোটা বলতে পারি না, গান শুনে কি ওনার সকাল শুরু হয়? সেটা অবশ্য খুব রেয়ার, মানে তবে একটা আমার ব্যাপার আমরা কপাল দেখেছি। ভালো যদি কোনোদিন শুনতে পারি। আপনি যখন অসুস্থ ছিলেন একবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আপনার সুস্থতা এনে দিয়েছেন আপনার স্ত্রী গান গেয়ে গেয়ে। তখন সে আমাকে গান গেয়ে শোনাচ্ছে। হ্যাঁ, সেটা আপনি স্ট্যাটাস দিয়েছিলেন। বিমর্ষ ছিলাম, তখন সে আমাকে রোগশয্যা পাশে সে বসে বসে সে আমাকে গান কম শোনাচ্ছে। কথা না। হ্যাঁ, ঘরের তবে মধ্যেই আজকে আপনি কিন্তু গান এটি গেয়ে- বলতেই হবে, আজকে আমাদের মুক্তি ভাবি চমৎকার গান গেয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি উনি বলেছেন সেটি হচ্ছে উনি একটি গোপন বিষয়ে ফাঁস করেছেন আমাদের কাছে। আমাদের কবি জহিরুল ইসলাম সকালবেলা প্রতিদিন উনি কবিতা আবৃত্তি করে না, এটা একটু না একটু দিনের exaggeration হয়ে শুরু গেছে। করে। মাঝে মাঝে মানে মাঝে সেটা মাঝে হয় যে এরকম হয়। আমি যখন একটি নতুন কবিতা লিখি, বাসায় যখন লিখি, কাউকে শোনাতে ইচ্ছা করতে হয়। তো কাকে আর শোনাবো? হাতের কাছে যাকে পাই না, তাকে but শোনাবো। আমি খুব এনজয় করি। আবার অনেক সময় আমি অবশ্য আচ্ছা, এটা কিন্তু সবাই শুনছে যে এনজয় করো। হ্যাঁ অফকোর্স এরপরে কিন্তু আর বিরক্ত হওয়া যাবে না আমি বিরক্ত হই না, মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়, মানে বিরক্ত না, মাঝে মাঝে এমন হয় যে সে খুবই অধীর আগ্রহে শোনানোর চেষ্টা মানে বলছে যে আসলে তোমাকে একটা কবিতা লিখেছি আমি শোনাবো, তো আমি দেখা যায় ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমার তাড়া আছে, আমার এটা করতে হবে, আমার রেডি হতে হবে, তৈরি হতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো অনেক সময় আমি সেরকম ভাবে কনসেন্ট্রেশন দিতে পারি না, হয়তো আমি বসি কিন্তু আমি হয়তো ওখানে নেই, তো শেষে আমি হয়তো সেরকম ভাবে মতামত দিতে পারি না, তখন আমি আরেকবার বলি আচ্ছা আরেকবার পড়ো, তখন দেখা যায় যে আমি আমার এই মতামতটা ব্যাপারটা দিচ্ছি। আসলে আমার ক্ষেত্রেও ঘটে। আমার যখন কোনো কিছু প্ল্যান করি, কোন কবিতা পড়বো, একটা দ্বিধায় থাকি, তখন প্রথমেই তো ঘরের মানুষকে শোনাতে হয়, শেয়ারিং। সেটা ওর পরামর্শ নেই বেশিরভাগ ক্ষেত্রেই। ও যখন বলে আমি তখন কনফিডেন্ট হই, হ্যাঁ ঠিক আছে আমার এই সিদ্ধান্তটাই নেওয়া উচিত। আত্মবিশ্বাসটাকে ঝালাই করে নেয়া। সেটা এর চেয়ে আর ভালো সুযোগ কেমন করে আসবে? ঘরের মধ্যে কেউ যদি বলতে পারে, বুঝতে পারে, অবশ্যই, তাই না? অবশ্যই। না, অবশ্যই সন্দেহ। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে এখানে। যেমন আমি মান্নাদের গান করি, মান্নাদের গান আমাকে হুবহু যদি মান্নাদের মতো গাইতে না পারি, সেই গান আমাকে গাইতে দেয়া হয় না। তো বলুন, একটি অত্যন্ত উঁচু মানের বিষয় নিঃসন্দেহে, কিন্তু মান্নাদের মতো করে কিভাবে সম্ভব? ঘরের ভেতরে এত মানে উনি মান্নাদের এত ভক্ত। সৌভাগ্য। কিন্তু জীবনদা আমি সেদিনও জহিরকে বলছিলাম যে আপনার গলায় যখন আমি মান্নাদের গান শুনি এবং আমি আরো অনেকের গলায় শুনেছি, কিন্তু আপনারটা একদম ক্লোজ যে আপনি ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা পরে করব। বিরতির পরে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা 5 ফোড়ন অনুষ্ঠানের প্রথম পর্ব উৎসব পর্বে আমরা গান, কবিতা, আড্ডা, জোকস, গল্প শুনছিলাম। এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন। Law Office of Mahfuzur Rahman, 7521 Broadway, Elmhurst, New York 11373. Nearest subway, Jackson Heights. Telephone 347-856-1736. সেরা দেশের সেরা পণ্য মানেই সাউথ এশিয়ান ফুডের পণ্য। সাউথ এশিয়ান ফুড বিশ্বের সেরা হিমায়িত ফুড প্রসেসকারী প্রতিষ্ঠান। অমিত ফ্যাব্রিক্স, জ্যাকসন হাইটসের 37th অ্যাভিনিউতে 75th ও 76th স্ট্রিটের মাঝে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন অমিত ফ্যাব্রিক্সে আসুন। 75-04 37th অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। সর্বনিম্ন 8,95,000 টাকায় আপনি হতে পারেন ম্যারিনা বিচ ভিলার গর্বিত মালিক। ম্যারিনা বিচ ভিলা, স্বপ্নের বসত।
This program is brought to you by Attorney Mahfuzur Rahman, 7521 Broadway, Elmhurst, New York. South Asian Food Incorporated, CEO Mehir Khan, 5627 56th Drive, Maspeth, New York. Putul Distributors, 5622 58th Street, 1R, Maspeth, New York. Amit Fabrics and Shari Palace, 754 37th Avenue, Jackson Heights, New York. Marina Beach Villa, phone 1888-317-7514. দর্শক, বিরতি থেকে আবার ফিরে এলাম পাঁচফোড়ন অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল জীবন বিশ্বাস মান্নাদের গান খুব ভালো করেন। তো চলুন আমরা এই অংশটি মানে বিরতির পরে আমরা মান্নাদের গান দিয়ে শুরু করি। জীবনদা, আমরা একটি মান্নাদের গান শুনি এবার। অবশ্যই আমার প্রিয় শিল্পী মান্না দে, তার এই বিখ্যাত গানটি আমি করছি, পৌষের কাছাকাছি। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এলে, অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এলে, দেখা আর না দেখা কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। মায়া জাল বুনবো কি তখনো, দু একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো। সে বাতাস বাঁশি কিন্তু বাজাবে, সে বেশ মনে মনে সাজাবে, সে বাতাস বাঁশি কিন্তু বাজাবে, সে বেশ মনে মনে সাজাবে। বোঝা আর না বোঝা কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো।
চোখের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি জীবনদা তো ভালো গান করেই, আমি প্রশংসা করতে চাই দীপ্ত এবং উদিতা, চমৎকার বাজাচ্ছে, চমৎকার বাজিয়েছে এর সঙ্গে। আমাদের পরের প্রজন্ম এরা দুজনই মেডিকেলে পড়ে সম্ভবত, পড়বে আর কি। দীপ্তর কথা বলতে হয়, সে খুব ছোট সময় উদিত স্কুলে এসেছিল, আপনি যেটি বলেছি আজকে 14 বছর প্রায় সে তবলা শিখছে তপন মোদক এবং দুলাল ভৌমিকের কাছে, চমৎকার তবলা বাজাচ্ছে এবং ওকে নিয়েই আমি অনেক অনুষ্ঠানে গান করি। চমৎকার মন্দিরে বাজাচ্ছে, আমি জানি উদিতা ভালো নাচ করে। এই যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা ওদের কাছে হস্তান্তর করতে পারছি, এটা একটি বড় সাফল্য প্রবাসে থাকার আমাদের। নিঃসন্দেহে আমি আপনার কাছে এক মিনিট সময় চেয়ে নেবো। এই পৌষের কাছাকাছি গানটির একটি ইতিহাস আছে, আজ থেকে খুব সংক্ষেপে, হ্যাঁ, আজ থেকে প্রায় 14 বছর আগে মান্না দে সেন ফ্লাশিং এ গান করছেন, মান্না দে তখন এই গানটি ধরেছেন, তখন উদিতা খুব ছোট, দৌড়ে এসে আমাকে ওর মাকে বলছে মান্না দে বাবার গান গাচ্ছে। খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এবার এলিন ভাবির কাছে আসি। এলিন ভাবি অনেকক্ষণ চুপচাপ বসে আছেন এবং আমরা জানি যে এলিন ভাবি ফাঁকি দিতে পারবে না। সিলেটি বিষয় আসলে তার একটা বিশেষত্ব আছে, সিলেটি গান, সিলেটি জোকস এইসব অনেক জানেন, আমাদের ঘরোয়া আড্ডায় আমরা দু একবার শুনেছি, তা সেই রকম একটা কিছু আপনার কাছে শুনতে চাই। আসলে আমি তো গান গাই না, তো শুনতে ভালোবাসি, শুনি, আমরা কেউই গাই, আমি জানি যে নজরুল ভাই বললেই আপনি গান, তো আমি অনুরোধ করবো যে একটা লাইন অন্তত গাও সিলেটি ভাষায়, সিলেটি যেহেতু বলছেন তবলা বাজাবেন, কারণ নাই। আচ্ছা, এবং ভাবি তো সিলেটের, তো সিলেটে তো মানে গানের জগতে তো খুব বেশি সমৃদ্ধ। আমরা হাসন রাজা, রাধা রমন থেকে শুরু করে ঈদ রিলেটেড ধরনের কিছু যদি মনে পড়ে দেখো। ভাই যেহেতু বলেছে এখন এলিন ভাবি তো করবেনই, এক লাইন শুধু হয়তো। আর সিলেটে আমাদের মিষ্টি বা ঈদের সময় যে খাবার টাবার অনেক সময় এগুলাকে গ্রামে শহরে সন্দেশ বলে, যেটা আর কি হান্দেশ বলে। আচ্ছা, এটা একটা গানের একটা লাইনের, সেটা শুরু করো। কিতাবাই সব কিলা নাইসো বাড়ির হকল বালানি, কিতাবাই সব কিলা নাইসো বাড়ির হকল বালানি, অত দিনে আইসো বাই সব হান্দেশ সন্দেশ খাইছনি, অত দিনে আইসো বাই সব হান্দেশ সন্দেশ খাইছনি, কিতাবাই সব কিলা নাইসো বাড়ির হকল বালানি। চমৎকার, আমরা তো মানে অ্যামেজিং, আপনি তো চমৎকার একটি মানে আমরা আমাদের অনুষ্ঠানের জন্য এটা একটা বাড়তি পাওনা যে আমরা সিলেটি ভাষায় শুনতে পারলাম। প্রচুর সিলেটি দর্শক আছে যারা টিভিএন 24 আজকে ঈদের দিনে দেখছে, তারা নিশ্চয়ই খুব এনজয় করেছে। আমি কোনোদিনই আসলে গাই নাই গানগুলা এরকম, সরাসরি টেলিভিশনে মানে আপনার ডেবিউটা টেলিভিশনই হলো, টিভিএন 24 মনে থাকবে সারা জীবন। আচ্ছা, আমরা একটা কবিতা শুনি আবার। কবিতা হ্যাঁ, আমি প্রথমে যেটা বলেছিলাম চেষ্টা করব একটু অন্য টাইপের কিছু করতে, স্যাটায়ার ধর্মী, সেটা বলেছি। এবারের কবিতাটা আসলে এটি সংগৃহীত ইচ্ছে পূরণ, বহুরূপী ওনার নাম দিয়েছেন, জানি না ওনার আসল নাম কি, তবে দুজন স্বামী এবং স্ত্রীর কথোপকথন অনেকটা এখানে। ওগো শুনছো, আজ অফিস থেকে ফেরার পথে খুকুর জন্য একটা দুধ নিয়ে এসো। আচ্ছা, পরশু বিয়ে বাড়ি যেতে হবে, সে খেয়াল আছে? আমার জন্য একটা বেনারসি লাগবে কিন্তু। আচ্ছা, হাজার হোক মামাতো বোন, কম করে হলেও একটা সোনার দুল তো দিতে হবে, পছন্দ করে তুমি নিয়ে এসো। আচ্ছা, আমি কিন্তু ওসব পুরনো গয়না পরে আবার যেতে পারবো না, আমার জন্য একটা জড়োয়া সেট নিয়ে এসো। আচ্ছা, মনে থাকে জানো, নইলে কিন্তু ফিরে এসে আমার মরা মুখ দেখবে। আচ্ছা,
অভিজ্ঞতা থেকে মানে অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আজকাল অবশ্য এরকম বলে না যে সোনার গহনা, আজকালের তো ডিমান্ড থাকে যে আজকাল কি বলে হীরের গহনা। আমি আসলে বায়না আসলে ওর ওইরকম বায়না খুব একটা দেখি নাই, ওই নিজেই পছন্দ করে কিনে নেয়, তখন সঙ্গে থাকলে আমার উপরও পড়ে, কখনো নিজে করে। আমাকে যে বায়না করবে এটা লাগবে, এটা কখনো শুনি নাই অবশ্য। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট এই দেশে এই সুবিধাগুলো আছে। আচ্ছা, আমরা জীবনদার গান শুনি। জীবনদার কাছে তার আগে আমি একটু আপনাকে রিকোয়েস্ট করি, আপনি মাঝে মধ্যে খুব সুন্দর কৌতুক বলেন, কিন্তু একটা কৌতুক বলেন না ভাই, আমি একটু শুনি না। জোকস বলবো? আচ্ছা, আমার একটা জোকস মনে পড়ে গেল, আসলে একটা জোকস বলি। অবশ্যই। এক ইয়াং সঙ্গীত শিল্পী কে সেটা আমি পরে বলছি। এক ইয়াং সঙ্গীত শিল্পী হঠাৎ তার গলা ভেঙে গেল, পরদিন তার স্টেজ প্রোগ্রাম, তো সে ফ্যাস করে কথা বলছে। রাত তখন 11টা, এখন ভাবে কালকে আমার স্টেজ প্রোগ্রাম, আজকে যদি গলা ঠিক না করি তাহলে আমি কিভাবে পারফর্ম করব। সে সোজা ডাক্তারের বাড়িতে চলে গেল। সে কি পুরুষ না মহিলা? সে পুরুষ, ইয়াং সঙ্গীত শিল্পী। সে ডাক্তারের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে কলিং বেল টিপলো, ডাক্তারের বউ বেরিয়ে এসছে। ডাক্তারের বউকে সে বলছে, ডাক্তার সাহেব আছে? তো ডাক্তারের বউ বলছে, না নাই, আসেন আসেন। না, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আপনারা, আমি বলেছিলাম যে সেই সঙ্গীত শিল্পীটিকে বলবো, তিনি আমাদের জীবন বিশ্বাস। না, এটা আমার চরিত্র এতটা খারাপ হবে, চাপিয়ে দিলেন সোনার উপর আপনারটা। আচ্ছা, আমরা এবার একটা গান শুনি আপনার। আচ্ছা, আজকে জহির ভাই আপনি প্রথমে উৎসবের গান, তো আজকে উৎসবের দিনের ঈদের জন্য আপনি অনুষ্ঠান করছেন সবাইকে নিয়ে, উৎসব ধরনের একটি গান করি, সোহাগ চাঁদ বদনে। সবাই অত্যন্ত পরিচিত গান। নাচেন ভালো সুন্দরী, বাঁধের ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরে ফুল মালা, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরে ফুল মালা, নাকে সরে ফুল। সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। ঝর্ণপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝর্ণপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, রাই নাগর কানাই। সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি।
বাহ বাহ, বিউটিফুল, চমৎকার গিয়েছে। উর্বি ভাবি, এবার আপনার কাছে আসি। আপনার নাম সাবিনা। হাই উর্বিয়া, আমি সাবিনা অংশটি পিক করতে চাই। আপনি একজন বিখ্যাত শিল্পীর নামে আপনার নাম, একজন বিখ্যাত শিল্পী। আমি সবসময় বলি জীবন বিশ্বের একজন বিখ্যাত শিল্পী, তার স্ত্রী আপনি। তো এই যে প্রভাব, নামের প্রভাব, স্বামীর প্রভাবে আপনিও কি শিল্পী কিনা, ছোটবেলায় শুরু করেছিলেন কিনা? প্রভাব ছাড়াই শিল্পী। নামটা সাবিনা পিক করেছে আমার আব্বা। তো আমার ধারণা সাবিনা ইয়াসমিনের অসম্ভব ভক্ত আমার আব্বা, সুতরাং ওই নাম নিয়ে আমার ওখানে হ্যাঁ হয়তো ছিল। এবং ছোটবেলায় আসলে আমি শুরু করেছিলাম গান শেখা দিয়েই, কিন্তু সেটা তালিম নিয়েছি কিন্তু রেয়াজ করিনি, যা হয় ফাঁকিবাজি। তো যার জন্য ওই গানটা নিয়ে খুব একটা আর আমার কিছু করা হয়নি। তারপরে নাটক করেছি, এখনো করি, কবিতা কিছু করার চেষ্টা করি, উপস্থাপনা করি, সবই একটু একটু করে। ঠিক তা না, সবকিছু করার চেষ্টা করি। আজকে আসলে ওভাবে কিছু প্রস্তুতি নিয়ে আসিনি, আপনাদের সাথে আসছি, উৎসব করবো, কিছু তো একটা করতেই হবে। আমি আজকে কিছু না কিছু করতে হবে। কয়েকদিন আগে আমি ওই রক্ত করবি নাটকের নন্দিনীর কিছু অংশ আমার বন্ধু ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও গ্রন্থনা করেছিল, ছোট্ট একটি অংশ। তো ওটা হয়তো একটু করার চেষ্টা, ঠিক আছে একটু করছি। হ্যাঁ, তো ওটা তো আপনারা সবাই জানেন যে ওটা হচ্ছে রাজা যে যক্ষপুরীতে বন্দী হয়ে আছে, বন্দী ঠিক না, সে ওটাই বেছে নিয়েছে, ওটাই তার জায়গা। তো ওখানে নন্দিনী নামে একটি মেয়ে চলে আসছে। তো সে বলছে, রাজা শুনতে পাচ্ছ, আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। কুঁদো ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি, জানি তুমি পর্বতের চূড়ার মতো, সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে, জাল খুলে দাও, ভেতরে যাব। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ, পৌষের গান, ফসল পেকেছে কাটতে হবে তারই ডাক। গানটা হচ্ছে পৌষদের ডাক দিয়েছে। তো আমি খুব একটা গাইতে পারি না, একটু গুনগুন করছি। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ভাবি চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রক্ত করবীর কিছু অংশের পারফরমেন্সও দেখে ফেললাম, আশা করি দর্শকরা উপভোগ করেছে সেটি। প্রিয় দর্শক, আমাদের এখন আবারও সময় হলো আরেকটি বিরতিতে যাবার, আমাদের সঙ্গেই থাকুন। Law Office of Mahfuzur Rahman, 7521 Broadway, Elmhurst, New York 11373. Nearest subway, Jackson Heights. Telephone 347-856-1736. সেরা দেশের সেরা পণ্য মানেই সাউথ এশিয়ান ফুডের পণ্য। সাউথ এশিয়ান ফুড, বিশ্বের সেরা হিমায়িত ফুড প্রসেসকারী প্রতিষ্ঠান। অমিত ফ্যাব্রিক্স, জ্যাকসন হাইটসের 37th অ্যাভিনিউতে 75th ও 76th স্ট্রিটের মাঝে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন অমিত ফ্যাব্রিক্সে আসুন। 75-04 37th অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। সর্বনিম্ন 8,95,000 টাকায় আপনি হতে পারেন ম্যারিনা বিচ ভিলার গর্বিত মালিক। ম্যারিনা বিচ ভিলা, স্বপ্নের বসত। This program is brought to you by Attorney Mahfuzur Rahman, 7521 Broadway, Elmhurst, New York. South Asian Food Incorporated, CEO Mehir Khan, 5627 56th Drive, Maspeth, New York. Putul Distributors, 5622 58th Street, 1R, Maspeth, New York. Omit Fabrics and Shari Palace, 754 37th Avenue, Jackson Heights, New York. Marina Beach Villa, phone 1888-317-7514. প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবার অনুষ্ঠানে ফিরে এলাম। দেখছিলেন পাঁচ ফোড়ন। নজরুল ভাই, আমরা অনেকক্ষণ আপনার কবিতা শুনছি না, আবার একটি কবিতা শুনতে চাই। এবার কি শোনাবেন? এবারও একটি তালের কবিতা। আচ্ছা, বুদ্ধদেব বসুর জোনাকি। বাহ। তো আমরা সারা বিশ্বে বাঙালিরা আজকে ঈদের এই দিনটি পালন করছি, দেশে দেশে হচ্ছে। তো
তো আমার মনে হয় এটা আসলে কলকাতার একটা পৃথিবীর যেখানেই বাঙালিরা থাকুক না কেন এই কথাগুলো এসেছে, সেটা আমরা করছি। এ কি জোনাকি তুই কখন এলি বলতো, একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই, তোর সঙ্গী সব পাড়াগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে, কোন সরকার দরকারে এই শহরে তোকে সফরে আজ পাঠালো, এ যে কলকাতার পথঘাট, নেই খাঁখা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল, তুই ফিরে যা তোর পাড়াগার পচা পুকুরের পাড়ে থমথমে কালো রাত্রিরে কর ঝলমল, এই কলকাতায় রাত নেই, নেই চুপচাপ তারা তাড়ানোর ঘুম কাড়ানোর ভরা সারা রাত, তুই এ ঘরে কেন বিঘরে এলি দেয়ালে যাতে আনলায় খাটে আলনায় ঘুরে মরতে, আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক ঘুম আসে না, ভাবি ঘুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা, যা ফিরে যা তোর পাড়া গায়, না না একটু দাঁড়া দেখেনি, এই কলকাতায় বলতো তুই কি দেখলি, তবু এইটুকুই লাভ এলি তুই, এই রাত্রিরে ঘরে মিটমিট সারা শহরে আমি একলা তোকে দেখলুম কাল কলকাতায় ওরে জোনাকি। আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে এখানে ছন্দের উনি অনেক ভেঙেছেন, 6 মাত্রা, আবার কখনো স্বরবৃত্ত 4 মাত্রা, অনেক কাজ করেছেন ছন্দের। আসলে এই মাত্রাটা ঠিক রাখাও একটু মুশকিল পড়তে গেলে, অনেক সময় আমরাও হয়তো ভেঙে ফেলেছি, সেটা হতে পারে। তো আমি দেখেছি অনেকেই অন্যভাবে করেছেন, একটু টেনে দিয়ে, আমি একটু তালে করেছি। তো এটা ডিপেন্ড করে আসলে কবি যে মাত্রায় লিখেছেন সেটা আমরা সবাই ধরতে পারছি কিনা। তো শ্রোতা হিসেবে বলবো যে খুব ভালো লেগেছে, উৎসবের সাথে খুব মানিয়ে গেল আর কি। আমরা অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি, 2টি বিরতির পরে আমরা তৃতীয় পর্যায়ে আছি। আমরা জীবনদার একটি গান শোনার সুযোগটা হাতছাড়া করতে চাই না, আমরা এই পর্যায়ে আরো একটি গান শুনি আপনার। অবশ্যই অবশ্যই, তারপরে আমরা দেখি আর কে কি করে সেভাবে। আচ্ছা, এই ঈদের দিনে অধ্যাত্মবাদ অথবা আধ্যাত্মিকতা যেটার কথাই বলি, সেই প্রসঙ্গে একটি গান করি, সৈয়দ আব্দুল হাদির বিখ্যাত গান গোলাপি এখন ট্রেন এসো। থ্যাংক ইউ। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিশটার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিশটার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় আমি অধম সাধ্য পিতা, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য পিতা, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, মনে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নৌকার মার, সময় থাকে আছেন
বিচারের হাইকোর্টে দিল্লিরা মাই করবেন প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যা টিকিট কাটা আছে যা সেদিনের সেই স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যা টিকিট কাটা আছে যা মনোরে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কাটে কাটে মোনা আছেন আমার মুক্তা আছেন আমার বারিশটা আছেন আমার মুক্তা আছেন আমার বারিশরা শেষ বিচারের হাইকোর্টে দিল্লিরা মাই করবেন আমি পাপি আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি গানটি গিয়েছেন আজকে আপনার কণ্ঠে শুনলাম, আমরা খুব বেশি মিস করিনি, মনে হয় যে কাছাকাছি ভালো লেগেছে। জীবনদা এই আপনি গানটি যখন গাইছিলেন তখন আমার মনে পড়ে গেল এই TVN 24 সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম। আচ্ছা, তিনি বলছিলেন, অনেকগুলো গানও করেছেন, তিনি বলছিলেন যে তিনি প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতের কোনো তালিম নেননি, তিনি প্রাতিষ্ঠানিকভাবে কোনো গান বাজনা শেখেননি। হঠাৎ একদিন ইউনিভার্সিটিতে গান গাইতেছিলেন, তখন একজন ফিল্ম প্রডিউসার তাকে অফার করলেন তুমি কি ফিল্মে গান করবা। ফিল্মে তিনি প্রথম গান করেন, তারপরে অনেক দিন গান করার পর সুপারস্টার হওয়ার পর তার মনে হলো আচ্ছা আমার একটু শিখে নেওয়া দরকার, তারপর তিনি শিখতে শুরু করেন। মানে এটাকেই বোধহয় ন্যাচারাল গড গিফটেড প্রতিভা বলে। হেমন্তের একই অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা ছিল সেটা এখন আমরা শুনিনি। উপস্থাপক আজকে একটা জোক শোনালাম না, একটা কবিতা। আচ্ছা, আমি একটা ছোট্ট, ঠিক আছে, আমি এই আমার কবিতা শুনে শুনে যিনি বিরক্ত তিনিও যখন শুনতে চাচ্ছেন তখন আমি একটা ছোট্ট কবিতা শোনাই, এই 4-5 লাইনের। এখন সবাই ছোট চায়, মানে এই বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে দীর্ঘ কবিতা মানুষ পড়তে চায় না, বড় উপন্যাস পড়তে চায় না। হয়তো এটা কোনো কারণে আমার মাথায় কাজ করেছে, আমি এখন ইদানিং খুব ছোট ছোট কবিতা লিখছি। তারই একটি ছোট্ট কবিতা আমি শোনাচ্ছি। কবিতার নাম ভোর। হাঁটু গেড়ে প্রণাম করে কে সূর্য তোকে, সন্ধ্যা রেখা একটু গেল বেঁকে, সূর্যটাকে জীর্ণ কাঁথায় মুড়িয়ে নিয়ে তুই বললি কিয়ে ওকে নিয়েই সহস্র রাত শুই, রাত্রি ছেঁড়া কাঁথার নিচে তোর জন্মনিক ফুটফুটে এক ভোর। ধন্যবাদ। বলেছিলাম আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম
কাজী জহিরুল ইসলাম আসলেই একজন শক্তিশালী কবি। অনেক শক্তি। আপনার অনেক ধন্যবাদ জীবনদা আপনার অর্গানিক গানের জন্য, এবং ভাবি আপনাকেও অনেক ধন্যবাদ, মুক্তিকে ধন্যবাদ, নজরুল ভাই এবং নুসরাত ভাবি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ নয়, এটি আমাদের প্রথম পর্বের শেষ। আগামীকাল আমরা আবার উপস্থিত হব দর্শকদের সামনে আরেকটি পর্ব নিয়ে, আগামীকালের পর্ব প্রবাস। প্রিয় দর্শক, 5 ফোরনের প্রথম পর্ব উৎসব আজকে এখানেই শেষ হলো। আগামীকাল ঠিক একই সময় আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি অন্য একটি বিষয় নিয়ে, কালকের বিষয় প্রবাস। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং ঈদ উপভোগ করুন। ঈদ মুবারক।